হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় সৃজনশীলগুলো করছিলাম। তো সৃজনশীলের মধ্যে তোমরা দেখে থাকবে যে আমি গ্রুপে পোস্ট করছি, নতুন করে দুইটা সৃজনশীলের সেক্টর পোস্ট করছি আমরা, নতুন দুইটা অপশন। এর আগে যে সৃজনশীল দিয়েছিলাম তার থেকে নতুন দুইটা দিয়ে পোস্ট করছি গতদিন, লাস্ট দিন। তো প্রথম পেজে সৃজনশীল 6, 7 এবং 8 নম্বরে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা যখন 9 নম্বর সৃজনশীলটা সেট করছি তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলি, তোমরা খেয়াল করছো যেখানে পুলি রিলেটেড ম্যাথ আছে। আর এই পুলি রিলেটেড ম্যাথটা শুধু এখানে আছে তা না, তোমাদের এটা আসলে তোমাদের বইয়ের একটা অঙ্ক। তোমাদের বইয়ে কাজের ভিতরে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, পুলি রিলেটেড ম্যাথটা দেওয়া আছে। এটা দ্বিতীয় না তৃতীয় অধ্যায়, বল অধ্যায়ে পুলি সংক্রান্ত 3টা সেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে বইয়ে, তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায়। তো তোমরা তৃতীয় অধ্যায় হয়তো করেছো, আর যদি না করে থাকো বা এই বিষয়টা যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে আজকের ক্লাসে এই বিষয়টা ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা একটু ফোকাস করো, আমরা সৃজনশীল অবশ্যই করব, কিন্তু তার আগে পুলি রিলেটেড এই 3টা টপিক এটা আলোচনা করা খুব বেশি জরুরি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা যদি তোমাদের আলোচনা কর, এই এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো তোমরা যদি বুঝতে পারো, তোমাদের কাছে যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমাদেরই আসলে তোমাদের খুব প্রফিটেবল হবে তোমরা, কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় আসে, পুলি রিলেটেড ম্যাথগুলো আসে। তো দেখবে যে গ্রুপের ওয়ালে আমি পুলি রিলেটেড অনেকগুলো অনেকগুলো না, মোট 8টা পেজ তোমাদেরকে আপলোড করে দিয়েছি, যেখানে বিস্তারিত বর্ণনা বলা আছে। সো আমি এখন যখন সলভ করব তখন বর্ণনা করব না, ঠিক আছে? আমি ম্যাথমেটিক্যাল টার্মটা দেখাবো এখানে ক্লাসে। আর বর্ণনাটা যে কোনো একটা প্রমাণ, সূত্র প্রতিপাদন, আসলে এটা একরকম সূত্র প্রতিপাদন, ঠিক আছে? তো সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে বর্ণনাটা আবশ্যক হয়, কারণ বর্ণনা না থাকলে সেটা বোঝা যায় না। কিন্তু বর্ণনা তো আমি আগেই ওয়ালে পোস্ট করছি, তো তোমরা সেখান থেকে বর্ণনাটা দেখবা এবং প্রমাণটা আমি একটু দেখিয়ে দেবো। ওকে, ফার্স্ট অফ অল এক নাম্বার পজিশনে পুলি সংক্রান্ত, যে পুলি যে যে ধরনের পুলির কথা বলা হয়েছে। তো স্কুলে অ্যাসেম্বলিতে, তোমরা হয়তো স্কুলে অনেকদিন অ্যাসেম্বলি করো না, না ভুলেই গেছো অ্যাসেম্বলি বলে একটা বিষয় আছে। তো অ্যাসেম্বলি যে করতে হয়, অনেক 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 অনেকে আছে যারা জেলা স্কুলে আসো, গার্লস স্কুলে আসো, দেখা যাচ্ছে অনেক অ্যাসেম্বলি অনেক ফাঁকিও দাও। অ্যাসেম্বলি না কর মানে না না করলেই ভালো হয়, পালায় পালায় থাকো আর কি। তো বেসিক্যালি অ্যাসেম্বলি করাটা কিন্তু আগে বাধ্যতামূলক ছিল। অ্যাসেম্বলিতে জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় পতাকা যখন উত্তোলন করা হয় তখন কিন্তু আসলে পুলি ব্যবহার করা হয়, ঠিক আছে? রশিটা দিয়ে যখন একটা রশি নিচে টানা হয় আর একটা রশি উপরে ওঠে, যার সাথে পতাকা বাঁধা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলি ব্যবহার করা হয়। আবার আমরা যে সিলিং ফ্যান ব্যবহার করি ঘরে, সিলিং ফ্যানকে ছাদের সাথে আটকানোর জন্য অবশ্যই অবশ্যই পুলি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো পুলিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এবার একটু দেখো, খেয়াল করো।
ওকে স্টুডেন্টসরা, তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষেত্রে আমরা একটা পুলির সাহায্যে দুইটা বস্তুকে ঝুলাইছি। তো বর্ণনাতে বলা হবে, এক্ষেত্রে বর্ণনায় বলা হবে যে M1 M2 ভর বিশিষ্ট দুটি পুলি ব্যবহার করা হচ্ছে। M1 M2 ভর বিশিষ্ট দুটি পুলি একটি হালকা অপ্রসারী রশির দুই প্রান্তে সংযুক্ত করা হয়েছে। একটি হালকা অপ্রসারী রশি, এই যে লাল রঙের যে রশিটা তোমরা দেখতে পাচ্ছ, এই রশিটা হচ্ছে অপ্রসারণশীল। অপ্রসারণশীল মানে হচ্ছে যার ইলাস্টিসিটি নেই, অর্থাৎ স্থিতিস্থাপকতা নেই। তোমরা দেখছো যে মানি গার্ডার সবাই দেখছো। আবার কিছু কিছু সুতা আছে যে সুতাগুলো না টানলে বৃদ্ধি পায়, টানলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখন টানলে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা ক্ষতিগ্রস্ত হবে। এখানে যে ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা করবো সেটা ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে এটাকে অপ্রসারী সুতার সাথে বাঁধা হয়, এবং এইটা প্রাথমিকভাবে এই যে সবুজ কালিতে যে বর্ডারটা দেওয়া আছে এইখানে স্ট্যান্ড বাই ছিল। আমি যখন ছেড়ে দিয়েছি, দেখো M1 এর ভর M2 এর ভর থেকে বেশি। এটা হচ্ছে M1 ভর বিশিষ্ট বস্তু এবং এটা হচ্ছে M2 ভর বিশিষ্ট বস্তু। তাহলে যেহেতু M1 এর ভর M2 এর ভর থেকে বেশি, ফলে এই যে বস্তুটা এর ওজন বেশি। যেহেতু ভর বেশি, ওজন বেশি, তাই এর ওজন কত? mg। mg ওজনে এ নিচের দিকে ক্রিয়া করে। mg ওজনটা নিচের দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে দ্বিতীয় যে বস্তুটা আছে, তোমরা খেয়াল করো দ্বিতীয় বস্তুটা। এখন দ্বিতীয় বস্তুটার ভর M2, দ্বিতীয় বস্তুটার ভর M2। আফটার দ্যাট এর ওজনটাও সোজা নিচের দিকে ক্রিয়া করে, M2g। এক্ষেত্রে M1g হবে, যেহেতু এই প্রথম বস্তুর ভর M1, ফলে এর ওজনটা হবে M1g, যেটা নিম্নমুখী ক্রিয়াশীল, এবং দ্বিতীয় বস্তুটার ভর M2, ফলে তার ওজন M2g নিম্নমুখী ক্রিয়াশীল হবে। ওকে, এখন আমি কিন্তু তোমাদেরকে প্রথম দিকের ক্লাসে একটা বিষয় ক্লিয়ার করে বলেছিলাম। আরেকবার একটু দেখাই দিই। একেবারে ফার্স্টের দিকে আমি একটা কথা বলছিলাম যে বব বা সরল দোলক টাইপের, পেন্ডুলাম টাইপের কিছু একটা, এক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট অবলম্বন। এক্ষেত্রে সুতার সাহায্যে একটা বস্তু ঝুলানো আছে। সাপোজ এই বস্তুর ভর হচ্ছে m, এই বস্তুর ভর হচ্ছে m কেজি। তাহলে এই বস্তুটার ওজন mg সোজা নিচের দিকে ক্রিয়া করবে। এই বস্তুর ওজন mg সোজা নিচের দিকে ক্রিয়া করবে। এখন যেহেতু বস্তুর ওজন mg সোজা নিচের দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে এই বস্তু যদি এখানে স্ট্যান্ড বাই থাকে, স্থির অবস্থায় থাকতে হয়, তাহলে এই সুতা এই বস্তুকে এর ওজনের বিপরীতে কাজ করবে, টানবে। তার মানে mg ওজন, এই বস্তুর ওজন mg নিচের দিকে ক্রিয়া করবে, এবং এই এই যে সুতাটা, এই সুতাটা এই ওজনের বিপরীতে টি পরিমাণ বলে এই বস্তুকে উপরের দিকে টানবে। আর T mg হলেই এই বস্তুটা কেবলমাত্র এখানে স্থির অবস্থায় থাকতে পারবে। যদি mgর মান বেশি হয়, টি এর মান কম হয়, তখন বস্তুটা ছিঁড়ে পড়বে। আবার যদি টির মান বেশি হয়, mgর মান কম হয়, তাহলে বস্তুর উপরের দিকে উঠতে থাকবে। টি বেশি mg কম, বস্তুটা উপরে উঠে যাবে। আর যদি দুইটা সমান হয়, তখন এখানে ঝুলে থাকবে, বস্তুটা এখানে স্থির অবস্থায় ঝুলে থাকবে। কিন্তু যখন পুলির উপরে আসে, পুলির প্রেক্ষাপটটা আসে, তখন কিন্তু দুইটা সাইড একবারে কাউন্ট হয়, কারণ এটা ফিক্স অবস্থায় থাকে না। তখন দুইটা সাইড একবারে কাউন্ট হয়। যেমন এটা, এক্ষেত্রে বস্তুটার ওজন নিম্নমুখী ক্রিয়াশীল, কিন্তু এক্ষেত্রে সুতার টান টিও ক্রিয়া করে। এই বস্তুর উপর সুতার টান টিও ক্রিয়া করে, কিন্তু দুই পাশে দুইটা বস্তু থাকায় দুইটা বস্তুর উপর সুতার টান টি একই কাজ করে। কারণ দেখো, এই বস্তুটা যখন নিচে নামে তখন এই বস্তুটা উপরে উঠতে বাধ্য হয়, কারণ এটা অপসারণশীল সুতার সাহায্যে বাধা আছে। একটা বস্তু যখনই নিচে নামছে আর একটা বস্তু উপরে উঠতে বাধ্য হচ্ছে, ফলে এটা যে যে ত্বরণে এই বস্তুটা যখন নিচে নামবে তখন এর একটা নিশ্চয় ত্বরণ থাকবে। তাহলে এই বস্তুটা যে ত্বরণে নিচে নামবে, এই বস্তুটা সেই ত্বরণে উপরে উঠবে।
ঠিক আছে, এই বস্তুটা সেই ত্বরণে উপরে উঠবে। এই যে M1 ভরের বস্তু যে বেগে নিচে নামবে, যখন নিচে নামবে তখন একটা বেগ সৃষ্টি হবে, বেগ তৈরি হবে, বেগ। যে বেগে নিচে নামবে, এই ভি বেগে এ যদি নিচে নামে, তাহলে এক্ষেত্রে M2 ভরের বস্তু ভি বেগে উপরে উঠবে। এখানে দুটো সেম হবে, বেগ এবং ত্বরণ দুইটা সেম হবে। এ ত্বরণে নিচে নামবে, এ ত্বরণে নিচে নামবে, এবং M2 ভরের বস্তু এ ত্বরণে উপরে উঠবে। এটা হবে ঘটনার ক্ষেত্রে। ওকে, তাহলে আপাতভাবে এইটা হচ্ছে বিষয়বস্তু। কিন্তু চিত্রটা দেখে তোমাদের কাছে কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। তো ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে ওজন। ওজনটা তো দিতেই হবে, এটা এর ওজন, এটা এর ওজন, দুইটা পৃথক পৃথক ওজন। ওজন দুইটা যেদিকে কাজ করে, ওজনের বিপরীতে টি পরিমাণ সুতার টান, টি পরিমাণ সুতার টান কাজ করে। ওজনের বিপরীতে টি পরিমাণ সুতার টান দুইটার ক্ষেত্রে কাজ করে। এই বস্তুটা যেই ত্বরণে যেই বেগে নিচে নামে, এই বস্তুটা সেই বেগে উপরে ওঠে। এই বস্তুটা যে ত্বরণে নিচে নামে, M2 ভরের বস্তু সেই ত্বরণে উপরে ওঠে। এখন আমি যদি স্পেসিফিক্যালি আসি, তাহলে আমি যদি প্রথম ক্ষেত্রে বলি, এই M1 ভরের বস্তুর ক্ষেত্রে বলি, M1 ভরের যে বস্তুটা আছে এর জন্য বলি শুধুমাত্র, তো সেই ক্ষেত্রে চিত্রটা আরেকবার একটু আঁকা জরুরি। অপর পেজে দেখতেছি, আমরা যদি এই বস্তুটার কথা এই বস্তুর দিকে ফোকাস করি, এর ওজন বেশি, স্টুডেন্টসরা খেয়াল করো, এইটার ওজন বেশি, M1G বড়, এই M1G বড়, সুতার টান টি ছোট। এক্ষেত্রে M1G গ্রেটার দেন সুতার টান টি, আর M1G সুতার টান টি থেকে বড় হওয়ায় বস্তুটা নিচে নামে। যদি দুইটা ইকুয়াল হয় তাহলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। এই যে যখন দুইটা ইকুয়াল হবে, টি এবং এমজি ইকুয়াল হলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। কিন্তু এক্ষেত্রে টি এবং এমজি ইকুয়াল না, M1G বড়, টি ছোট, তাই বস্তুটা নিচে নামছে। তাহলে এই বস্তুর উপর মোট কার্যকর বল, মোট কার্যকর বল F ইকুয়াল টু M1G মাইনাস টি। F ইকুয়াল টু M1G মাইনাস টি। কেন মাইনাস টি? কারণ এটা নিচে নামতেছে, এর বিপরীতে টি একে উপরে তুলে ধরতেছে, টেনে ধরতেছে। সেক্ষেত্রে মোট কার্যকর বল F ইকুয়াল টু M1G মাইনাস টি। ঠিক আছে, এটা হচ্ছে মোট কার্যকর বল। ওকে, এখন আমরা শিখছি কিন্তু F ইকুয়াল টু এম এ, আমরা শিখছি F ইকুয়াল টু এম এ, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো F ইকুয়াল টু M1 এ। তাহলে এইটা এবং এইটা, এই দুইটা থেকে একটা ইকুয়েশন দাঁড়ায়, সেটা হচ্ছে M1A ইকুয়াল টু M1A ইকুয়াল টু M1G মাইনাস টি, M1G মাইনাস টি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ প্রথম বস্তুর ক্ষেত্রে। এই প্রথম বস্তুর ক্ষেত্রে এইটুকু হচ্ছে ইকুয়েশন। এখন তোমরা খেয়াল করো, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে। এই যে দ্বিতীয় বস্তুটা, এই বস্তুটা যখন উপরে উঠছে, প্রথম বস্তুটা নিচে নামতেছে, দ্বিতীয় বস্তুটা উপরে উঠছে। তাহলে প্রথম বস্তুটা যখন নিচে নামে, দ্বিতীয় বস্তুটা যখন উপরে ওঠে, এই বস্তুটা যখন উপরে উঠছে, M2G তে এর উপর স্টিল নাও ক্রিয়া করছে, কিন্তু সুতার টানটি M2G এর বিপরীতে কাজ করতেছে। এখন খেয়াল করো, বস্তুটা টি টানে উপরে উঠছে নাকি M2G বলে নিচে নামতেছে। প্রথমে বলছিলাম এই বস্তুটা টি টানে উপরে উঠছে, যেহেতু টি টানে বস্তুটা উপরে ওঠে, ফলে M2G থেকে টি বড়। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি M2G লেস দেন টি। M2G টি টান থেকে ছোট, M2G ছোট। M2G ছোট হলে অতএব M2 ভরের উপর
m2 ভরের উপর মোট কার্যকর বল, m2 ভরের উপর মোট কার্যকর বল F ইকুয়াল টু F প্রাইম ইকুয়াল টু T মাইনাস m2 g। তাহলে m2 ভরের উপর এই যে এই বস্তুর উপর মোট কার্যকর বল, এই বস্তুর উপর মোট কার্যকর বল T মাইনাস m2g, T মাইনাস m2g। তাহলে F প্রাইম ইকুয়াল টু T মাইনাস m2g। কিন্তু বাস্তবিক অর্থে আমরা জানি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা জানি F ইকুয়াল টু ma। এক্ষেত্রে মোট কার্যকর বল F ইকুয়াল টু ma, মোট কার্যকর বল F ইকুয়াল টু ma। অর্থাৎ F প্রাইম ইকুয়াল টু m2a, F প্রাইম ইকুয়াল টু m2a। তাহলে এই দুইটা থেকে আমরা বলতে পারি, এই দুইটা ইকুয়েশন থেকে বলতে পারি m2a ইকুয়াল টু t মাইনাস m2g, t মাইনাস m2g। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা দুইটা সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে m1a ইকুয়াল টু m1g মাইনাস t, এবং দ্বিতীয়টা হচ্ছে m2a ইকুয়াল টু t মাইনাস m2g। 1 এবং 2 দুইটা সমীকরণ পেয়েছি। এখন আমরা যদি 1 ও 2 যোগ করি, আমরা যদি বলি 1 প্লাস 2 করে 1 ও 2 যদি যোগ করে পাই, তাহলে m1a প্লাস m2a, m1a প্লাস m2a ইকুয়াল টু, তোমরা দেখতে পাচ্ছ সমান সমানের ডান পাশে m1g মাইনাস টি, m1g মাইনাস টি, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে প্লাস টি মাইনাস m2g। তাহলে তোমরা দেখতে পাচ্ছ টি এবং টি কাটা যাচ্ছে, ফলে ইকুয়েশনটা থাকতেছে, এখান থেকে আমরা a কমন নিয়ে নিব, a কমন নিলে m1 প্লাস m2 ইকুয়াল টু, এখানে থাকছে m1g মাইনাস m2g, m1g মাইনাস m2g। তাহলে সবশেষে আমরা বলতে পারবো অতএব a ইকুয়াল টু, দেখো এটা m1 মাইনাস m2, আমরা g কমন নিয়ে নিচ্ছি, তাহলে g যদি কমন নিয়ে নেই তাহলে বাদ বাই থাকতেছে m1 প্লাস m2। এটা হচ্ছে ত্বরণের মান। তাহলে পুলি দুইটার ক্ষেত্রে যে দুইটা পুলি আমরা ব্যবহার করছিলাম, m1 m2 ঘরে দুইটা পুলি ব্যবহার করতেছিলাম, এই পুলি দুইটার ক্ষেত্রে যে এ ত্বরণের কথা বলতেছিলাম, এই বস্তুটা, প্রথম বস্তুটা এ ত্বরণে নিচে নামে। এই যে আমরা প্রথম যে বস্তুর কথা আলোচনা করতেছিলাম, এই প্রথম বস্তু এ ত্বরণে নিচে নামে। তাহলে এ ত্বরণের মান হচ্ছে প্রথম বস্তুর এ ত্বরণের মান, যে প্রথম বস্তু এ ত্বরণে নিচে নামে, দ্বিতীয় বস্তু এ ত্বরণে উপরে ওঠে। তাহলে এ ত্বরণের মানটা হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু অভিকর্ষ ত্বরণ g। অর্থাৎ কোন ক্ষেত্রে যদি এই দুইটা বস্তুর তোমরা খেয়াল করো, এই দুইটা বস্তুর ত্বরণের ভর বলে দেয়, m1 m2 এর মান বলে দেয়, তাহলে আমরা এই বস্তুটা কত ত্বরণের নিচে নামবে এবং এই বস্তু কত ত্বরণে উপরে উঠবে সেটা আমরা হিসাব করে ফেলতে পারবো। ঠিক আছে, তখন আমরা কোনো এত ক্যালকুলেশন করব না। আমরা ভারী বস্তু যেটা হবে m1 এবং m2 এর মধ্যে যেটা ভারী হবে সেটার ভর প্রথমে দিব, এবং তার থেকে হালকা বস্তুটা ভর বিয়োগ করব, ইন্টু জি দিয়ে অভিকর্ষ ত্বরণ জি দিয়ে গুণ করব, বাই বস্তু দুইটার ভরের যোগফল ধরে এদেরকে ভাগ করে দিব। তাহলে এক্ষেত্রে কার্যকর ত্বরণটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে আমাদেরকে বের করতে বলা হয়েছিল ত্বরণ এবং পুলির উপর চাপ এবং বেগ কত হয়। স্বাভাবিকভাবে বেগটা হিসাব করতে বলা হয়। তো বেগটা হিসাব করব, তার আগে আমরা পুলির উপর চাপ এটা হিসাব করব।
তো তোমরা একটু পুলিটার দিকে খেয়াল করো, পুলি, এই পুলি দুইটা, পুলিটার দিকে তাকাও, এই যে পুলি, এই পুলির উপরে দেখো এই পাশে একটা সুতা আছে যেটা টি চাপ প্রয়োগ করতেছে, টি, এই পুলির উপর টি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, যে এখান থেকে এই, আবার এই পাশেও কিন্তু পুলি আছে, এই যে পুলির এই পাশে টি পরিমাণ চাপ প্রযুক্ত হচ্ছে, উভয় পাশে এই যে এইখানে চাপটা প্রযুক্ত হচ্ছে, এখানে চাপ প্রয়োগ হচ্ছে পুলির উপরে এখানে। এক্ষেত্রে কি পরিমাণ চাপ প্রযুক্ত হচ্ছে? এক্ষেত্রে দুই পাশে টি, এই পাশেও টি, এই পাশেও টি, তাহলে পুলির উপর চাপ, পুলির উপরে চাপ টি, পুলির উপর চাপ, মোট চাপ পি, পুলির উপর মোট চাপ পি। তাহলে আমরা হিসাব করব পি ইকুয়াল টু, পুলির উপর চাপ আমরা বলে নিব, পুলির উপর চাপ, পুলির উপর চাপ পি ইকুয়াল টু, দুই পাশ থেকে দুইটা টি যোগ করে দিব, টি প্লাস টি, তাহলে 2t, পুলির উপর চাপ 2t। এখন টি এর মান কোথায় পাবো? টি এর মান আমরা কোথায় পাবো? এখন টি এর মান যে কোনো একটা যে সমীকরণে বসায় দিলে টি এর মান পেয়ে যাব। তো যেহেতু পুলির উপর চাপ বলতেছি, পি ইকুয়াল টু 2t, টি এর মান কই? দেখো আমরা 2 থেকে নেই, 2 থেকে, 2 হতে কি বলতে পারি? টি ইকুয়াল টু 2 হতে আমরা বলতে পারি, খেয়াল করো, টি ইকুয়াল টু m2a মাইনাস m প্লাস m2g, m2a প্লাস m2g। এক্ষেত্রে আমরা এর মানটা বসাবো, এর মানটা এই সমীকরণে বসাই দিব, এর মানটা এখান থেকে এই মানটা বসাই দিব এখানে। তাহলে m2 তো বাইরে থাকলো, এর মান কত? এক্ষেত্রে এর মান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি যোগ m2g। দেখো বুঝতে পারছো, আমরা 2 নম্বর সমীকরণে টি ইকুয়াল টু এই দুইটা এক পাশে রাখছি, এবং তার পরবর্তীতে এই এর স্থানে আমরা এর মানটা বসাই দিছি। এই যে এখান থেকে 3 নম্বর সমীকরণ দ্বারা এর যে মানটা পেয়েছিলাম, এর মান, ত্বরণের মানটা পেয়েছিলাম, ত্বরণের মানটা এখানে বসাই দিয়েছি। ত্বরণের মান বসানোর পর এখানে আমাদের মান কত হয়েছে সেটা হিসাব করতে হবে। তাহলে এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ টি ইকুয়াল টু m2 দিয়ে আমি এটাকে গুণ করব। ওকে, m1 m2, প্রথমটার সাথে m1 m2, এখানে সূত্রের মাইনাস m2 m2, তাহলে m2 স্কয়ার, m2 ইন্টু m2, তাহলে m2 স্কয়ার। খেয়াল করো, আমরা এখানে জাস্ট লসাগু গুণ করছি, m2 দিয়ে এটাকে গুণ করে দিয়েছে, আর কিছু না। এরপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি জি এবং জি কমন যাচ্ছে, তাহলে অভিকর্ষ ত্বরণ জি কমন নিয়েছি, তাহলে এক্ষেত্রে আছে m1 m2 মাইনাস m2 স্কয়ার বাই m1 প্লাস m2 প্লাস শুধু m2, আর আমরা অভিকর্ষ ত্বরণ জি কমন নিয়েছি, এই যে জি। ওকে, এর পরের লাইনে আমরা লিখতে পারি, m1 প্লাস m2, তাহলে এটা ভাগ চলে কাটাকাটি যাচ্ছে, এখানে থাকছে শুধুমাত্র m1 m2 মাইনাস m2 স্কয়ার প্লাস, এই যে প্লাস m2-র সাথে এরা দুজন গুণ, m2-র সাথে এই দুইটা গুণ হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে? m2 ইন্টু m1, তার মানে m1 m2,
প্লাস m2 স্কয়ার, m2 স্কয়ার, আর জি গুণ আকারে ছিল, সম্পূর্ণ অংশটার সাথে জি গুণ আকারে ছিল, এই যে জি। ওকে, তাহলে তোমরা খেয়াল করো m2 স্কয়ার m2 স্কয়ার কাটা যাচ্ছে, থাকছে 2m1 m2, 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। টি ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল টু থাকছে 2, টি ইকুয়াল টু 2m1 প্লাস m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে পুলির উপর চাপ কত? তাহলে আমরা পুলির উপর চাপ বলছিলাম টি ইকুয়াল টু 2t, p ইকুয়াল টু 2t। পুলির উপর চাপ p ইকুয়াল টু 2t। তাহলে শুধু t এর মান যদি আমরা এটা পাই, t এর মান যদি এটা পাই, তাহলে p ইকুয়াল টু কত? তাহলে শুধুমাত্র p ইকুয়াল টু কত? ওকে, তাহলে আমরা লিখতে পারবো অতএব পুলির উপর চাপ পুলির উপর চাপ p ইকুয়াল টু 2t, 2 ইন্টু 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, ইন্টু জি। তাহলে সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আসে, এটা সম্পূর্ণ গুণ করলে এক্ষেত্রে আমরা পাই 4 m1 m2, 4 m1 m2 বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 ইন্টু জি, ইন্টু জি। অর্থাৎ পুলির উপর চাপ p ইকুয়াল টু 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হচ্ছে পুলির উপর চাপ। এক্ষেত্রে আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই, খেয়াল করো। এক্ষেত্রে আমরা চিত্রটা আরেকবার দেখব। এটা হচ্ছে আমাদের পুলি। এক্ষেত্রে স্টুডেন্টসরা তোমরা দেখছো যে আসলে চিত্র আঁকাতে যে একটু সময় লেগে যাচ্ছে, যার কারণে আসলে ডিসকন্টিনিউশন হচ্ছে। তো এটা হচ্ছে পুলি, এই বস্তুটা এটা m1 ভরের বস্তু, m1 জি, m1 ভরের বস্তু এই ত্বরণে এটা নিচে নামতেছিল, এবং m2 জি উপর, m2 ভরের বস্তুটা আসলে উপরে উঠতেছিল, m2 ভরের বস্তুটা উপরে উঠতেছিল, এই বস্তুটা নিচে নামতেছিল, এই বস্তুটা উপরে উঠতেছিল। এক্ষেত্রে প্রথম বস্তুটা, এই যে m1 ভরের বস্তুটা, এটা এ ত্বরণে, স্টুডেন্টসরা এটা এ ত্বরণে নিচে নামে। যখন এ ত্বরণে নিচে নামে তখন এটা আলটিমেটলি ভি বেগে নিচে নামে। এই বস্তুটা এ ত্বরণে নিচে নামার অর্থ হচ্ছে এই বস্তুটা ভি বেগে নিচে নামে, এ ত্বরণ এবং ভি বেগে বস্তুটা নিচে নামে।
এবং দ্বিতীয় বস্তুটা, এই যে দ্বিতীয় বস্তুটা, এইটা ভি বেগে এবং এ ত্বরণে উপরে ওঠে। এটা ভি বেগে এবং এ ত্বরণে উপরে ওঠে। তাহলে আমরা ত্বরণের মানটা কিন্তু দুইটার ক্ষেত্রেই পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম না ভি এর মান। তাহলে ভি যদি বের করতে বলে, এক্ষেত্রে ভি যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে খেয়াল করো, এই বস্তুটা এইখান থেকে এইটুকু এইচ দূরত্ব নামছে, এ থেকে এইটুকু এইচ দূরত্ব নামছে, এবং এই পাশের বস্তুটা, এই বস্তুটা এইচ দূরত্ব উপরে উঠছে, এইচ দূরত্ব উপরে উঠছে। এই বস্তুটা এইচ পরিমাণ উপরে ওঠে এবং এই বস্তুটা এইচ পরিমাণ নিচে নামে। তাহলে এদের প্রত্যেকেরই সরণ পৃথকভাবে এইচ বলা যায়, এদের প্রত্যেকের সরণ পৃথকভাবে এইচ বলা যায়। আর প্রাথমিক অবস্থায় এই বস্তু দুইটাকে ছেড়ে দেওয়ার আগে এরা দুইজন ছিল এখানে সাম্য অবস্থায় ছিল স্থির, এদেরকে ছেড়ে দেওয়ার আগে এরা ছিল স্থির, এবং যখন ছেড়ে দেওয়া হয়েছে গতিশীল হয়েছে, এই বস্তুটা এ ত্বরণে ভি শেষ বেগে স্থির অবস্থান থেকে এ ত্বরণে ভি শেষ বেগ নিয়ে এইচ দূরত্ব অতিক্রম করে, এবং এই বস্তুটা এ ত্বরণে ভি শেষ বেগ নিয়ে এইচ দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে এই বস্তুটা এইচ দূরত্ব অতিক্রম করে উপরে ওঠে এবং এই বস্তুটা এইচ দূরত্ব অতিক্রম করে নিচে নামে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো স্টুডেন্টস, ভি অর্থ ভি হচ্ছে শেষ বেগ, এক্ষেত্রে ভি ভি থাকে, ভি স্কোয়ারই থাকে, কিন্তু এরা স্বাভাবিক প্রাথমিক অবস্থায় ছিল স্থির। এই বস্তু দুইটা প্রাথমিক অবস্থায় স্থির ছিল, স্থির থাকার কারণে আদিবেগ ছিল 0 যোগ 2 ত্বরণ, এ ত্বরণের নিচে নামছিল এ, কিন্তু এক্ষেত্রে সরণ হয়েছিল এইচ, তাহলে সরণ হচ্ছে এইচ। তাহলে আমরা বলতে পারি অতএব ভি ইকুয়াল টু √2a/h। তাহলে আমরা যদি এর মান জানি, এর মান আমরা বের করতে পারবো একটি নির্দিষ্ট সূত্রের সাহায্যে। তোমরা একটু আগে ইতিমধ্যে দেখছো যে এ বের করার সূত্রটা হচ্ছে m1, এই যে m1 মাইনাস m2 ইন্টু জি বাই m1 প্লাস m2। তাহলে আমরা যদি এর মানটা এখানে বসিয়ে দিই এবং এইচ এর মানটা যদি আমাদেরকে বলে দেয়, তাহলে আমরা কিন্তু ভি এর মানও বের করতে পারবো। অর্থাৎ এই বস্তুটা যেই বেগে নিচে নামবে, এই বস্তুটা সেই বেগে উপরে উঠবে, এবং এই ভিটা দুইটার ক্ষেত্রে একই হবে 2ah, যেহেতু তাদের ত্বরণটা একই ছিল এবং উভয়ই এইচ পরিমাণ এ নিচে নামছে উপরে উঠছে, তাহলে উভয়ের বেগই একই হবে কিন্তু দিক হবে ভিন্ন। অর্থাৎ এই বস্তুটা ভি বেগে নিচে নামবে এবং এই বস্তুটা ভি বেগে উপরে উঠবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় স্টুডেন্টস, তোমরা পুলি সংক্রান্ত যে বিষয়টা আছে, এই বিষয়ে তোমরা ক্লিয়ার হয়েছো, বিষয়বস্তুটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমি বলে রাখি, স্বাভাবিকভাবে এই পুলিটার রিলেটেড ম্যাথটা তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে। 99.99% জায়গায় শুধুমাত্র এই পলির ম্যাথ আসে, কিন্তু পুলি সংক্রান্ত 3 ধরনের টপিক বিষয়বস্তু তোমাদের বইয়ে আলোচনা করা আছে। চতুর্থ অধ্যায়ে তোমাদের পুলি সংক্রান্ত 3টা সেক্টরের কথা আলোচনা করা আছে। তো আমি সেক্ষেত্রে 3টা সেক্টর আজকে দেখাবো না, আমি মূলত এই একটা সেক্টরই আলোচনা করলাম। এর পরবর্তীতে তোমরা যদি মনে করো এখানে এইটা, এই যে এই পুলির এই সেক্টরটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, দেখতে হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে, আমি একটু উঁচু করে ধরি, আরো অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে এই সেক্টরটা, এই পুলির ম্যাথ, তোমরা এই টাইপের এই যে পুলির ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলোতে যদি তোমাদের সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্টস এর মাধ্যমে জানাবে যে নেক্সট ক্লাসে আমরা এই দুইটা নিয়ে, বাকি দুই পুলির যে বাকি দুইটা সেক্টর আছে সেই দুইটা নিয়ে আলোচনা করব কিনা। যদি তোমরা মনে করো এই দুইটা আমি আলোচনা করে তোমাদেরকে ক্লিয়ার করে দেব, তাহলে আমি আলোচনা করব। আর যদি তোমরা মনে করো যে না স্যার আপনার আলোচনা করার প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি, তাহলে আর আমি এটা নিয়ে মাথা ঘামাবো না, আমি টাইম নষ্ট করব না, আমি শুধুমাত্র সৃজনশীলে চলে যাব। এক্ষেত্রে তোমরা কমেন্টস করে জানাবা যে পুলির এই একটা সেক্টর আছে আর একটা সেক্টর আছে, পুলির আরো একটা সেক্টর আছে, সেটা তোমাদের লাগবে না, এই আর একটা সেক্টর আছে। এটা সবগুলোর ব্যাখ্যা, বর্ণনা সহ ব্যাখ্যা আমি পোস্ট করছি, গ্রুপে পোস্ট করছি, তো তোমরা ওখান থেকে দেখে নিবে। এই যে এটা যদি তোমরা মনে করো যে এটা স্যার আলোচনা করলে ভালো হয়, স্যার ডিসকাস করলে ভালো হয়, তাহলে এই দুইটা আমি ডিসকাস করব, আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর যদি তোমরা মনে করো দরকার নাই, ওকে দরকার নাই। তাহলে
পুলি সংক্রান্ত বিষয়বস্তুগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এটা খাতায় নোট করতে হবে। তোমরা যদি খাতায় এটা নোট না রাখো, নিজেরা যদি নোট না করো, তাহলে অবশ্যই অবশ্যই গ্যারান্টির সাথে বলতেছে যে তোমরা বুঝতে পারবে না, এই পুলি সংক্রান্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে না। ওকে, তাহলে তোমরা এটা একবার দেখে নাও। আমরা আমাদের সৃজনশীলে যাব, আমরা আমাদের প্রথম সৃজনশীলে চলে যাব। ওকে স্টুডেন্টসরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 3 নম্বর সৃজনশীল নিয়ে ডিসকাস করতেছিলাম। নাম্বার 3 কতদিন 1 এবং 2 নম্বর সৃজনশীলটা আমরা আলোচনা করছিলাম। 1 নম্বর এবং 2 নম্বর সৃজনশীলটা আলোচনা করছিলাম। আজকে আমরা 3 নম্বর সৃজনশীলটা একটু দেখে আলোচনা করি। বলছে 100 গ্রাম ভরের একটি বস্তু এ বিন্দুতে স্থির আছে। 100 গ্রাম ভরের একটা বস্তু এ বিন্দুতে স্থির আছে। ওকে, একে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে। তার মানে গতদিন যে ধরনের সৃজনশীল গুলো করছিলাম একই ধরনের সৃজনশীল, একই টাইপের। তোমরা কি বাসায় এটা ট্রাই করছিলে? তোমরা কি বাসায়, আচ্ছা তোমরা অনেকেই কমেন্টস করে জানাচ্ছ যে বাকি পুলি রিলেটেড বাকিটা ডিসকাস করলে ভালো হয়, কিন্তু আজকে না, আজকে করলে না সব পাকায় যাবে, তোমাদের মাথা ঘুলায় যাবে। ঠিক আছে, আজকে একটা থাক, আমরা 3 দিনে এরপরে নেক্সট ক্লাসে আরেকটা পুলির আরেকটা সেক্টর ক্লিয়ার করব, তারপরে ক্লাসে আরেকটা সেক্টর ক্লিয়ার করব। ডে বাই ডে করলে কি হবে, তোমরা ধীরে স্থির ভাবে বুঝতে পারবে, কারণ এটা নিয়ে ব্যস্ততা নাই। রিল্যাক্স, তোমরা রিল্যাক্স করো সবার আগে। ঠিক আছে, এবং তোমরা কাজ ক্ষমতা শক্তি সৃজনশীল গুলোতে বেশি ফোকাস করো। তো যেটা ইম্পর্টেন্ট টপিক আসবে, আমি মনে করব যে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আমি সেটা তোমাদের অবশ্যই ডিসকাস করে দিব। হ্যাঁ, আর তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই জানাবে। কোনটার অ্যান্সার? আচ্ছা, এই এই সৃজনশীল গুলোর অ্যান্সার। আচ্ছা আচ্ছা, তো সৃজনশীল গুলোর অ্যান্সার এটা আমার আসলে সত্যি আমি আমার মুখস্থ নেই, অঙ্ক না করলে আমি বুঝতে পারবো না। আমি তো অ্যান্সার জানি না, টু বি অনেস্ট, আমি এখনো করি নাই। তো এক্ষেত্রে আমরা দেখি, ডিসকাস করে দেখি কি সিচুয়েশন দাঁড়ায়। ঠিক আছে, ওকে। তো বলা হচ্ছে এটা 100 গ্রাম ভরের একটা বস্তু, এই বস্তুটা এ বিন্দু হতে এ অবস্থান হতে মুক্তভাবে পড়ে যাচ্ছে, মুক্তভাবে পড়তেছে। বস্তুটি এ হতে সিতে আসতে কত সময় লাগবে, এ হতে সিতে আসতে কত সময় লাগবে। ওকে, এখানে একটু নতুনত্ব আছে, আমরা একটা ম্যাথ করি। ওকে, তাহলে এটা আমরা যে সৃজনশীলটা করতেছি এটা হচ্ছে সৃজনশীল নাম্বার 3, 3 নম্বর সৃজনশীল। 3 নম্বর সৃজনশীলে বলছে এটা এ অবস্থান আর এটা সি অবস্থান। এটা সি অবস্থান, সি অবস্থান হচ্ছে অনুভূমিক তল, সি হচ্ছে অনুভূমিক তল। এখন এ অবস্থানে একটা বস্তু আছে, এ অবস্থানে একটা বস্তু আছে, বস্তুর ভর এম ইকুয়াল টু 100 গ্রাম। স্টুডেন্টসরা, এম ইকুয়াল টু 100 গ্রাম। 100 গ্রাম, 100 গ্রাম মানে 0.1 কেজি, 0.1 কেজি। অর্থাৎ এম ইকুয়াল টু 0.1 কেজি। তাহলে 0.1 কেজি যদি হয়, তাহলে খেয়াল করো 0.1 কেজি। ওকে, লিখে রাখি। এখন এই বস্তুটা একে এই অবস্থানে স্থির অবস্থায় আছে, এই অবস্থানে স্থির অবস্থায় আছে বস্তুটা। এই অবস্থান থেকে এ পড়তে শুরু করে, একে এই অবস্থান থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। যে এ থেকে সিতে আসতে কত সময় লাগবে, এক্ষেত্রে স্টুডেন্টের উচ্চতা আবশ্যক। উচ্চতা, এখান থেকে এই দুইটার উচ্চতা হচ্ছে 100 মিটার, 100 মিটার। এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব, এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব 100 মিটার, 100 মিটার। বস্তুটা এখান থেকে 100 মিটার উচ্চতা পড়বে, পতিত হবে, 100 মিটার উচ্চতা পতিত হবে। এক্ষেত্রে আমাকে কাউন্ট করতে বলছে সময়টি টি,
এখান থেকে এটুকু আসতে কি পরিমাণ সময় লাগবে এটা আমাকে কাউন্ট করতে বলছে। এখন আমরা কিন্তু আসলে দুইটা সূত্র জানি। আমরা জানি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আর একটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এক্ষেত্রে খেয়াল করো আমাদেরকে কত সময় লাগবে, কোশ্চেনে অ্যান্সার চাইছে কত সময় লাগবে। তাহলে যেহেতু সময় বলছে তাহলে এটা বাদ, আমার এইটা দরকার নেই, আমার এই সূত্রটা দিয়ে ব্যবহার করে করবো। তাহলে এই সূত্রটা ব্যবহার করে কিভাবে করব, তাহলে আমি এখানে বলতে পারি যে এইচ ইকুয়াল টু ওকে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই টি এর মান আমার বের করতে হবে, টি এর মান বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউ কত স্থির অবস্থা থেকে পড়তেছে, বস্তুটা যখন এখানে ছিল, বস্তুটা যখন এই অবস্থানে ছিল তখন বস্তুটা স্থির ছিল, এটা বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে, 100 বস্তু এ বিন্দুতে স্থির আছে, স্থির আছে তার মানে 0। তাহলে ইউ শূন্য, ইউ শূন্য হলে এটা শূন্য প্লাস হাফ জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমি এক্ষেত্রে জানি না শুধুমাত্র টি এর মান, কারণ এইচ এর মান আমি জানি 100, এইচ এর মান 100 ইকুয়াল টু হাফ 9.8 কে হাফ দিয়ে ভাগ করলে 4.9 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি অতএব টি স্কোয়ার ইকুয়াল টু 100/4.9, 100/4.9 20.41। অতএব শুধু টি ইকুয়াল টু রুট অ্যান্সার 4.52 সেকেন্ড। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ যে অ্যান্সার কত। তার মানে 3 নাম্বার সৃজনশীলের গ 4.52। ওকে, অনেকেই কমেন্টস করছে 4.52, ভেরি গুড। 51 লেখার দরকার নেই, 52 লিখবা, কারণ দশমিকের পরে। ওকে স্টুডেন্টসরা, এক্ষেত্রে একটা বিশেষ বিষয় খেয়াল করো, দশমিকের পরে, দশমিক চিহ্নের পরে যদি 5 অপেক্ষা বড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা টোটাল মানটা অ্যাকসেপ্ট করবে, টোটাল মানটা কাউন্ট করবে দশমিকের পরে। বিষয়টা একটু খেয়াল করো, এটা একটা বীজগাণিতিক ফ্যাক্ট। (5.782903) এখন আমি যদি 2 অঙ্ক পর্যন্ত কাউন্ট করি 5.78 নেই, তাহলে 2903 এটা কিন্তু কাউন্ট করতেছি না। সাপোজ এটা কিলোমিটার, 5.782903 কিলোমিটার, কিন্তু এই একই জিনিসটাকে যদি আমরা মিলিমিটারে পরিমাপ করি তাহলে কত হবে? তাহলে মিলিমিটারে আগে মিটারে যদি নিয়ে আসি, 578.2.903 মিটার। এত কিলোমিটার মানে হচ্ছে এত মিটার। স্টুডেন্টসরা, এত মিটার মানে হচ্ছে 5782903 মিলিমিটার। তাহলে এটা কিলোমিটার, এটা মিটার, এটা মিলিমিটার, সম্পূর্ণ ভ্যালুটা। কিন্তু তোমরা খেয়াল করবে, যদি এক্ষেত্রে দশমিকের পরে 2 স্থান পর্যন্ত নিয়ে থেমে যাই, অর্থাৎ আমি যদি লিখি 5.78 কিলোমিটার, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারতেছি 5780000 মিটার। ঠিক আছে, এবং 5780 এত মিটার, 0.00 মিটার। এবং এক্ষেত্রে আমি লিখতে পারবো 5780000 মিলিমিটার। তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, এক্ষেত্রে আমি 2903 মিলিমিটার লস করছি। 500, এখানে 578, এখানে 578, 578, এখানে আছে 0000, কিন্তু এক্ষেত্রে 2903, তার মানে 2903 মিলিমিটার। তার মানে এইটাকে বলা যাচ্ছে কত মিটার? এটা 2.903 মিটার। 2.903 অর্থাৎ অ্যাবাউট 3, এটা কার কাছাকাছি? 3 মিটার। 3 মিটার মানে হচ্ছে 10 ফিট।
তাহলে 10 ফিট লস হয়ে যাচ্ছে। 10 ফিট, 3 মিটার, এটা কাছে কার কাছাকাছি, অ্যাবাউট 10 ফিট। 10 ফিট দৈর্ঘ্য লস হয়ে যাচ্ছে, 3 মিটার লস হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে হিসাবের একটা ব্যাপার। এ কারণে দশমিকের পরে, যদি এরপরে দেখো 7, 8 বাট 2 ছোট হলেও এরপরে 9 কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে আমাকে 5.78 আমি লিখতে পারবো না, আমাকে লিখতে হবে 5.783, 5.783। ঠিক আছে, এটা লিখতে হবে। যখন দশমিকে আমরা যখন সংখ্যা হিসাব করি তখন আমাদেরকে 2 দশমিক অথবা 3 দশমিক এটা হিসাব করে করে নিতে হবে, তা নাহলে খুব সমস্যা হয়ে যাবে। এক্ষেত্রে দেখো 2 থাকলেও 2 ছোট, কিন্তু এরপর 9 আছে বড়, সেহেতু আমি 2 দশমিক স্থান পর্যন্ত না নিয়ে আমি 3 দশমিক স্থান পর্যন্ত ভ্যালুটা অ্যাকসেপ্ট করব। এবং 2 এর পরে এই যে এটা 5 অপেক্ষা বড় আছে, 5 সহ 5 অপেক্ষা বড়, যার কারণে আমরা এটাকে এর সাথে 1 যোগ করবো, এই 2 সাথে +1 করছি, 2 + 1 মানে এই যে 3। এটা সবসময় করবো, এটা তোমরা খেয়াল রাখবা। ওকে, এর পরবর্তীতে আমাদের যেটা বলতেছে 3-এর ঘন বা সৃজনশীল, এ এবং বি অবস্থানে, এ এবং এটা ছিল বি অবস্থান, বি অবস্থানে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। মোট শক্তি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। এটা তোমরা নিজেরা করবা, এটা গতদিন আমরা করে দিয়েছিলাম 1 নম্বর সৃজনশীলের মতো সেম। ওকে, এবার বলছে 500 গ্রাম, এবার 4 নম্বর সৃজনশীলে যাচ্ছি আমরা। 4 নাম্বার 4 বলছে 500 গ্রাম ভরের একটি বস্তুকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট কোন টাওয়ার হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। 500 গ্রাম ভরের একটি বস্তুকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ার হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, 5 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি কতটুকু হ্রাস পাবে? এক্ষেত্রে অঙ্কটা একটু করতে হবে। তো এটা এ অবস্থান, এটা বি অবস্থান। এক্ষেত্রে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 500 গ্রাম। এই যে বস্তুটা, এর ভর হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম ভরের এই বস্তুটা আছে। এক্ষেত্রে m ইকুয়াল টু 500 গ্রাম মানে 0.5 কেজি, 0.5 কেজি। তাহলে এই বস্তুটা ভূমি হতে 1000 মিটার উঁচুতে আছে, এই বস্তুটা ভূমি হতে 1000 মিটার উপরে আছে, তারপরে 1 কিলোমিটার উপরে আছে। তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, বস্তুটা ভূমি হতে 1 কিলোমিটার উপরে আছে, 1 কিলোমিটার, ভূমি হতে 1 কিলোমিটার উপরে আছে, মানে একটা পাহাড়ের উপর আছে বলা যায়। অথবা এক্ষেত্রে বলা হচ্ছে একটা টাওয়ারের উপর আছে, একটা টাওয়ারের উপরে বস্তুটা রাখা আছে, 1000 মিটার উপরে বস্তুটা আছে। যখন বস্তুটা 1000 মিটার উপরে আছে তখন বস্তুর বিভব শক্তি, এই বস্তুটার 1000 মিটার উপরে বস্তুর বিভব শক্তি EP1 ইকুয়াল টু mgh1, কারণ এক্ষেত্রে h1 ইকুয়াল টু 1000 মিটার প্রাথমিক অবস্থায়। তাহলে বস্তুর ভর কত ছিল 0.5 ইন্টু জি কত ছিল 9.8 এবং h1 ছিল 1000। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 500 ইন্টু 9.8, 4900 জুল। অর্থাৎ প্রাথমিক অবস্থায় EP1, প্রাথমিক অবস্থায় বিভব শক্তি 4900 জুল। বস্তুটা যখন এই উচ্চতায় ছিল তখন তার বিভব শক্তি ছিল 4900 জুল। এক্ষেত্রে বস্তুটাকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। 5 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি কত হ্রাস পাবে? অর্থাৎ 5 সেকেন্ড ধরে বস্তুটা পতিত হবে, 5 সেকেন্ড ধরে বস্তুটা পড়তে থাকবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পড়ার পর বস্তুটা কোনো একটা অবস্থানে এসে স্ট্যান্ড বাই হবে, বস্তুটি কোনো একটা অবস্থানে এসে স্ট্যান্ড বাই হবে। 5 সেকেন্ড পর বস্তুটা কোথায় এসছে? কোন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এখানে এসছে, সেক্ষেত্রে বিভব শক্তি আমাকে কাউন্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল করো 5 সেকেন্ড, এ এটা বি অবস্থান,
সরি, এটা সি অবস্থান, সি, বি তো আগেই আছে, এটা সি অবস্থান। তাহলে এই সি অবস্থানে আসতে বস্তুটার সময় লেগেছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে এই বস্তুটা এখান থেকে এখানে চলে এসছে, এখান থেকে এখানে চলে এসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এর উচ্চতা কত, h2 কত, এই জায়গা থেকে এর উচ্চতা কত, h2। তাহলে h2 পরিমাণ উচ্চতা এই বস্তুটা অতিক্রম করে এখানে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারবো h2 equal to q2t প্লাস হাফ gt স্কোয়ার। এক্ষেত্রে h2 এর মান আমি বের করব, ইউ ছিল স্থির, স্থির অবস্থান থেকে আসে, ফলে 0 হাফ জির মান 9.8 ইন্টু টির মান হচ্ছে 5 স্কোয়ার 25। তাহলে 25 ইন্টু 4.9, 25 ইন্টু 4.9, 122.5, অর্থাৎ h2 এর মান হচ্ছে 122.5 মিটার। অতএব তোমরা খেয়াল করো স্টুডেন্টসরা, h2 এর মান হচ্ছে 122.5 মিটার। অর্থাৎ বস্তুটা 105 সেকেন্ডে উপর থেকে 122.5 মিটার অতিক্রম করে আসে। তাহলে এই যে সি অবস্থান, এই যে সি অবস্থান, সি অবস্থানে বস্তুটা ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত? সি স্থানে বস্তুটি ভূমি হতে 1000 মাইনাস 122.5, টোটাল ছিল 1000 মিটার, এখানে আছে 877.5 মিটার। অর্থাৎ সি অবস্থানে বস্তুটা ভূমি হতে 877.5 মিটার উঁচুতে আছে। তাহলে এক্ষেত্রে বস্তুটার বিভব শক্তি, সি অবস্থানে বস্তুটার বিভব শক্তি, সি অবস্থানে বস্তুর বিভব শক্তি EP2, EP2 ইকুয়াল টু এম জি। এক্ষেত্রে আমরা এটাকে ধরতেছি এক্স, এক্স ইকুয়াল টু 877.5 মিটার, এম জি এক্স। তাহলে এম এর মান হচ্ছে 0.5 কেজি, জির মান 4.9 ইন্টু এক্স এর মান 877.5, 877.5। তাহলে অতএব EP2 আমরা বলতে পারি, অতএব EP2, EP2 ইকুয়াল টু 0.5 ইন্টু 4.9 ইন্টু, আচ্ছা এক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, এম এর মান হচ্ছে 0.5 কিন্তু জির মান তো 4.9 না, জির মান তো 9.8, 9.8। ওকে, এই দুটো একসাথে করলে 4.9 হয়, 4.9 ইন্টু 877.5। ওকে, অ্যান্সার হচ্ছে 4299.75 জুল। তাহলে তোমরা নিজেরা দেখো, EP1 এর মান ছিল 4900 জুল আর EP2 এর মান হচ্ছে 4299.75 জুল। তাহলে বিভব শক্তির কি পরিবর্তন হয়েছে? অতএব সুতরাং বিভব শক্তির পরিবর্তন, আমাদেরকে কোশ্চেন করে বলছিল বিভব শক্তির কি পরিবর্তন হবে, তাহলে আমাদেরকে বলতে হবে, অবশ্যই দেখাতে হবে যে বিভব শক্তির পরিবর্তন। অতএব বিভব শক্তির পরিবর্তন, বিভব শক্তির পরিবর্তন, পরিবর্তন, বাংলা ভুলে গেছি, বিভব শক্তির পরিবর্তন ইপি ইকুয়াল টু EP1 মাইনাস EP2, EP1 মাইনাস EP2। EP1 এর মান 4900 মাইনাস EP2 এর মান 4299.75, 4299.75 এত জুল। সুতরাং সবশেষে বলা যাবে অতএব ইপি, বিভব শক্তির পরিবর্তন ইপি ইকুয়াল টু 600.25 জুল। অর্থাৎ 5 সেকেন্ড ধরে বস্তুটা যদি পতিত হয় সেক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তন হয় 600.25 জুল, 600.25 জুল। ঠিক আছে, আচ্ছা ওই যে জি ইকুয়াল টু 4.9, আসলে না, জি ইকুয়াল টু 4.9 না, জি ইকুয়াল টু 9.8, কিন্তু 0.5 এর সাথে জি গুণ করলে 9.8 গুণ করলে 4.9 হয়। আমি একবারে লিখে ফেলছিলাম ভুল করে, কারণ তোমরা জানো ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। ঠিক আছে,
ওকে, আর যদি না জেনে থাকো আজকে জেনে নাও, ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয়। ও সরি, তাই। এবার আমরা আমাদের 5 নম্বর সৃজনশীলটা যাব। 5 নম্বর সৃজনশীলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করো। 5 নম্বর সৃজনশীলটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এক্সেপশনাল। হ্যাঁ, স্বাভাবিকভাবে আর দুইটার মতো না, 5 নম্বর সৃজনশীলটা আর দুইটা সৃজনশীলের মতো না। ওকে, 5 নম্বর সৃজনশীল বলছে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 80 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 200 গ্রাম ভরের একটা বস্তুকে 80 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সোজা উপরের দিকে নিক্ষেপ করছি। এক্ষেত্রে কোনো বস্তুটা পড়তেছে না, এক্ষেত্রে বস্তুটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, আমি ওকে উপরের দিকে নিক্ষেপ করছি। ঠিক আছে, বস্তুটি সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, এটা সম্পূর্ণ নতুন ধর্মী একটা সৃজনশীল। তোমরা পারছো কিনা আমি জানি না, পারতেও পারো, কারণ অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে যার ভালো ধারণা থাকবে সেই সৃজনশীল গুলো পারবে। তো সেক্ষেত্রে আমরা মূল পয়েন্টটা এক্সপ্লেইন করি। 5 নম্বর সৃজনশীল নাম্বার হচ্ছে 5 নম্বর সৃজনশীল। তোমরা খাতায় তোমাদের সৃজনশীল কোশ্চেনটা দেখো, তোমরা খাতায় যেখানে সৃজনশীল কোশ্চেনটা তুলছো সেখানে একটু দেখো যে কি বলছে। এক্ষেত্রে আমরা দেখতেছি এটা অনুভূমি তল, এটা হচ্ছে অনুভূমিক তল অর্থাৎ ভূমি বলা যেতে পারে। এক্ষেত্রে একটা বস্তু আছে, এক্ষেত্রে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে 200 গ্রাম, এই বস্তুর ভর হচ্ছে 200 গ্রাম, তার মানে 0.2 কেজি। এই বস্তুর ভর কত? 0.2 কেজি। এই বস্তুর ভর হচ্ছে m ইকুয়াল টু 0.2 কেজি। এত কেজি ভরের একটা বস্তু। এই বস্তুকে আমি কাজটা করছি কি, আমি একে সোজা উপরের দিকে নিক্ষেপ করছি। আমি যখন একে উপরের দিকে নিক্ষেপ করছি, তখন আমি কত বেগে নিক্ষেপ করছি? আমি 80 মিটার পার সেকেন্ড বেগে একে সোজা উপরের দিকে নিক্ষেপ করছি। কিন্তু তোমরা জানো স্টুডেন্টসরা যে অভিকর্ষ ত্বরণ জি সর্বদা নিম্নমুখী ক্রিয়াশীল। জি, অভিকর্ষ ত্বরণ জি নিম্নমুখী ক্রিয়াশীল, এই বরাবর ক্রিয়া করে। তাহলে জি যেহেতু এই বরাবর ক্রিয়া করে, বস্তুকে আমি নিক্ষেপ করছি উপরে, তাহলে বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পাবে, কারণ বলের বিরুদ্ধে কাজ। এখানে কাজ হচ্ছে কি, বলের বিরুদ্ধে কাজ। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? অনেকে অ্যান্সারও বলে দিয়েছে 8.16। ওয়াও, খুবই সুন্দর। যারা অ্যান্সার করছো অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে তোমরা চেষ্টা করছো এবং পারছো, সাকসেস হয়েছো। ঠিক আছে, তোমারটা সঠিক। আমি জানি না, হয়তো আমি আশা করতেছি তোমরা সঠিক, তোমাদেরটা সঠিক। ঠিক আছে, যদি কখনো ভুলও হয় ডাজেন্ট ম্যাটার, তোমরা ট্রাই করছো, এটা সবচেয়ে বড়, ওইটাই তোমাদের সাকসেস, তোমরা সফল। ওকে, তারপরও আমি অঙ্কটা একটু করে দিব, একটু ডিসকাস করব। তাহলে এই বস্তুকে যত উপরে, যেহেতু জি নিচে থেকে টেনে ধরতেছে, এই বস্তু উপরে উঠতে যাচ্ছে আর জি পিছনে বস্তুকে ধরে ঝুলে পড়েছে। এক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে এই বস্তু উপরে ঠিকই উঠবে, কিন্তু এর বেগ ক্রমান্বয়ে হ্রাস পাবে। এই বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পাবে, হ্রাস পেতে পেতে সর্বাধিক যে উচ্চতায় উঠবে, সর্বাধিক উচ্চতায় যে এই বস্তুর আর বেগ থাকবেই না। তখন সর্বাধিক উচ্চতায় এই বস্তুর বেগ হয়ে যাবে 0। সর্বাধিক উচ্চতায় বস্তুর শেষ বেগ হবে 0। তাহলে এক্ষেত্রে সর্বাধিক উচ্চতাটা কত হবে, কত উচ্চতায় উঠবে? এত বেগ নিয়ে বস্তু কত উচ্চতায় উঠবে? সর্বাধিক এই উচ্চতায় উঠতে পারে, এই উচ্চতায় উঠবে। এবং এই ক্ষেত্রে এই উচ্চতায় অতিক্রম করতে, এই বেগ নিয়ে এই উচ্চতা অতিক্রম করতে বস্তুর সময় লাগবে সাপোজ t সেকেন্ড। তাহলে দুইটার একটাও আমি জানি না। এই বস্তু আমি শুধু এতটুকু জানি, স্টার্টিং পয়েন্টে অর্থাৎ বস্তুটার আদি বেগ হচ্ছে u ইকুয়াল টু 80 এবং বস্তুর শেষ বেগ v ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। কারণ সর্বাধিক উচ্চতায় যখন বস্তু পৌঁছাবে তখন তার শেষ বেগ হয়ে যাবে 0। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2gh। এক্ষেত্রে স্টুডেন্টস তোমরা বিশেষভাবে খেয়াল রাখবা, v হচ্ছে শেষ বেগ হচ্ছে 0 ইকুয়াল টু u হচ্ছে আদি বেগ হচ্ছে 80 স্কোয়ার প্লাস
2 ইন্টু এক্ষেত্রে যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, জি কিন্তু বিপরীতে, কাজটা হয়েছে কিন্তু জি এর বিপরীতে, ফলে এখানে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। 2 মাইনাস 9.8 ইন্টু এইচ। যদি তোমরা মাইনাস না দাও তাহলে অঙ্কটা ভুল হবে, ঠিক আছে? অর্থাৎ 2 ইন্টু 9.8 ইন্টু এইচ ইকুয়াল টু 80 স্কোয়ার, 6400। অর্থাৎ শুধু এইচ ইকুয়াল টু 6400 ভাগ 19.6, 6400 ভাগ 19.6, 326.531, 326.531 মিটার। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ। তাহলে এইচ উচ্চতা উঠতে এর কত সেকেন্ড সময় লাগছে? তাহলে এক্ষেত্রে আমরা সূত্র আবার আরেকটা সূত্র জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এক্ষেত্রে সূত্রটা ব্যবহার করতে গেলে প্রথমে দেখো এইচ এর মান হচ্ছে 326.531 ইকুয়াল টু বস্তুর আদিবেগ ছিল 80, বস্তুর আদিবেগ ছিল ইউ ইকুয়াল টু ছিল 80 মিটার ইন্টু টি প্লাস হাফ ইন্টু, যেহেতু অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতেছে ফলে জি এর মান হবে মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার। অর্থাৎ আমি শুধু টি এর মান জানি না, এক্ষেত্রে আমি বলতে পারবো 326.531 ইকুয়াল টু 80 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। অর্থাৎ এই দুইটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারবো 4.9 টি স্কোয়ার, আমি লিখতে পারবো 4.9 টি স্কোয়ার মাইনাস 80 টি মাইনাস 80 টি প্লাস 326.531 ইকুয়াল টু 0। এখন এক্ষেত্রে আমরা মিডিল টার্ম করব, মিডিল টার্ম। কিন্তু মিডিল টার্ম করাটা অতিশয় ঝামেলা। এইসব ক্ষেত্রে যেহেতু পয়েন্টের মান আছে, মিডিল টার্ম করাটা সবসময়ের জন্য তোমাদের জন্য খুব সমস্যা হবে তোমাদের। সেক্ষেত্রে তোমরা দ্বিঘাত রাশি, ঠিক আছে, দ্বিঘাত বীজগাণিতিক রাশির সমাধান করে মূল নির্ণয়ের যে সূত্র সেটা তোমরা ব্যবহার করবা। তোমরা হায়ার ম্যাথে পঞ্চম অধ্যায় করছো, হায়ার ম্যাথে 5.1 করছো, 5.1 দ্বিঘাত রাশির সূত্র তোমরা করছো। দ্বিঘাত রাশি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটি অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল দেখো, এটা এক্স চলক, এখানে চলককে, এই সমীকরণের চলক হচ্ছে এক্স, চলক এক্স। আর এক্ষেত্রে মুখ্য সহগকে, মুখ্য সহগ হচ্ছে এ হচ্ছে মুখ্য সহগ। কারণ এক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা রাশিটির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, ফলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাত 2, ফলে দ্বিঘাত সমীকরণ। এটা রাশি না, এটা সমীকরণ। যেহেতু ইকুয়ালিটি রয়েছে ফলে এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের সমাধান, এই দ্বিঘাত সমীকরণের সমাধান বা মূল দেখো, চলকের মান 2টা। চলক কই? এক্ষেত্রে চলক হচ্ছে এক্স, এই এক্স চলক, এবং এটা হচ্ছে এ হচ্ছে মুখ্য সহগ, সি ধ্রুবপদ। তোমরা এটা জানো যে সি ধ্রুবপদ। এক্ষেত্রে সলিউশন নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স, শুধু এক্স ইকুয়াল টু মাইনাস বি, এই জায়গায় যে বি ছিল মাইনাস বি, প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই সমীকরণ, এটা যখন সমীকরণ হবে, এই সমীকরণের আলোকে এটার মান হবে এটা।
তাহলে আমরা এখানে লিখতে পারি, অনেকে লিখছে টি ইকুয়াল টু ইউ বাই জি, টি ইকুয়াল টু ইউ বাই জি। হ্যাঁ, টি ইকুয়াল টু অবশ্যই ইউ বাই জি, এটা দিয়েও করা যায়। আহ, আচ্ছা আচ্ছা, তোমরা ওই সূত্রটা ব্যবহার করে করতে যাচ্ছ, এই বিষয়ে আমরা পরে আসবো। যারা করছো তারা একটু ওয়েট করো। করিনি স্যার, যারা করছো তারা একটু ওয়েট করো। আমি ওই বিষয়টায় পরে আসতেছি, আগে এটা যেটা করতেছি এটা একটু দেখে নাও। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় এই সূত্রটা লাগবে। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, ব্যবহার করে মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে খেয়াল করো, টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু মাইনাস বি। এক্ষেত্রে বি হচ্ছে -80, এ হচ্ছে 4.9 এবং সি হচ্ছে এটা। তাহলে টি হচ্ছে মাইনাস বি মাইনাস -80 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে -80 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 4.9 ইন্টু 326.531 বাই 2a, 4.9। তাহলে একবারে আমি বের করব অ্যান্সার কত আসছে। অতএব টি ইকুয়াল টু কত আসে? +80 প্লাস মাইনাস রুট ওভার, রুটের ভিতরে কত আসছে দেখি। এখানে আসছে 0, রুটের ভিতরে আসছে 0 বাই 9.8। তাহলে 80 ভাগ 9.8, 8.16। যাদের 8.16 অ্যান্সার বেরোছে তাদের তো একবারেই বেড়ে গেছে 8.16। অতএব টি ইকুয়াল টু 8.16 সেকেন্ড। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এখন এক্ষেত্রে আরো দুইটা সূত্র আছে পড়ন্ত বস্তুর বা নিক্ষিপ্ত বস্তুর। বস্তুর সর্বাধিক উচ্চতায় শেষ বেগ 0। এক্ষেত্রে যদি কখনো তোমরা এই গতি বল অধ্যায় করছো, যদি কখনো কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, ইউ আদি বেগে কোনো বস্তুকে যদি উপরে নিক্ষেপ করা হয়, তাহলে কোনো একটা সময় এই বস্তুটা সর্বাধিক উচ্চতায় ওঠে, তাহলে সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ। সর্বাধিক উচ্চতাকে এইচ ব্যবহার করে প্রকাশ করা হয়। এবং এক্ষেত্রে বস্তুর বিচরণকাল, অর্থাৎ এই বস্তুটা এই দূরত্বে যাবে এবং সেখান থেকে পতিত হবে। তাহলে টোটালি এই সময়টা হচ্ছে টি, বিচরণকাল টি, সর্বাধিক উচ্চতা এইচ। সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার, বাই 2g। আর বিচরণকাল, এক্ষেত্রে বিচরণকাল টি ইকুয়াল টু 2u বাই জি, এই দুটো সূত্র আমরা ব্যবহার করে থাকি। আর আমরা এটাও জানি, একজন লিখছে স্যার কিছুই বুঝলাম না। ওকে, আমরা 5-এর গ নাম্বার আবার করতেছি, তোমরা একটু ওয়েট করো, আবার করতেছি 5-এর গ নাম্বার আবার দেখাচ্ছি। তোমরা এই দুইটা একটু খেয়াল করো। একটা বস্তু নিক্ষিপ্ত বস্তু সূত্র তোমরা পড়ছো, নিক্ষিপ্ত বস্তু, হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তু সূত্র তোমরা সবাই পড়ছো। তো এটা হচ্ছে গ্রাউন্ড, অনুভূমিক তল। এই অনুভূমিক তলের উপর এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর মনে করো এম কেজি, অর্থাৎ ওজন mg। এই বস্তুটার ভর এম কেজি অর্থাৎ ওজন mg। এই mg কাজ করে সোজা নিচের দিকে, কিন্তু এই বস্তুকে ওজনের বিরুদ্ধে নিক্ষেপ করা হয়েছে, ইউ আদি বেগ দিয়ে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখানে বস্তুটাকে নিক্ষেপ করলে বস্তুটা কোনো একটা সময় একটা সর্বাধিক উচ্চতায় উঠে যায়,
সর্বাধিক উচ্চতায় এর শেষ বেগ 0 হয়ে যায় এবং এখান থেকে এবার সে পড়তে শুরু করে, কোন একটা সময় সে পড়তে শুরু করে। তাহলে সর্বাধিক উচ্চতা যাবে এবং এখান থেকে সে আবার পড়তেও শুরু করবে, তারপরে ফল করা শুরু করবে। কোন বস্তু সোজা উপরের দিকে রাখছি, আমি এই যে একটা বস্তুকে রেখে দিচ্ছি, এরকম চেলে মারলে একটা বস্তুকে তুমি সোজা উপরের দিকে চেলে মারছো, সেটা কি ওখানে শূন্য স্ট্যান্ড হয়ে যায়, নাকি কোনো একটা সময় না কোনো একটা সময় ও পড়তে শুরু করে? তাহলে ও যখন ফল করা শুরু করে তখন কি ঘটনা ঘটে? তাহলে একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, সেই বস্তুটা সর্বাধিক উচ্চতায় ওঠে এবং সর্বাধিক উচ্চতা থেকে আবার পড়তেও শুরু করে, নিচেও নামতে শুরু করে। এক্ষেত্রে যে এইখানে যে স্ট্যান্ড বাই হয়, অর্থাৎ শেষ বেগ 0 হয়, একে আমি একটা আদিবেগ দিয়ে পাঠাচ্ছি এবং এক্ষেত্রে সর্বাধিক উচ্চতা উঠতেছে, সর্বাধিক উচ্চতায় শেষ বেগ 0 হচ্ছে। এক্ষেত্রে সর্বাধিক উচ্চতাটা কত? সর্বাধিক উচ্চতাটা এইচ, সর্বাধিক এইচ উচ্চতা উঠছে। এখানে সর্বাধিক এইচ উচ্চতা উঠছে। তাহলে ভূমি হতে সর্বাধিক এইচ উচ্চতা উঠতে বস্তুর সময় লাগতেছে টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ড কতটুকু সময় লাগতেছে? ওঠার সময় শুধুমাত্র উঠতে সময় লাগতেছে টি সেকেন্ড, আবার বস্তুটা যখন নামতেছে তখন সময় লাগতেছে টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ড এটা হচ্ছে মোট ওঠা এবং নামার মধ্যবর্তী সময়। আর এই যে এইচ কে বলা হচ্ছে, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, অর্থাৎ সর্বাধিক উচ্চতা। একটা বস্তুকে নিক্ষেপ করলে সেই বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় ওঠে, অর্থাৎ এইচ ম্যাক্সিমাম ইকুয়াল টু এইচ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এইচ ম্যাক্সিমাম ইকুয়াল টু বড় হাতের এইচ। আর এক্ষেত্রে এইচ এর মান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g কোথা থেকে পেলাম? এটা কিন্তু সিম্পল সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। অতএব যেহেতু ইউ স্থির, ভি স্কোয়ার ইকুয়াল টু ভির মান 0, ভি এর মান 0, ইউ স্কোয়ার মাইনাস 2gh। অতএব ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, অর্থাৎ এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হয়ে গেল। এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তেমনি ভাবে আর একটা সূত্র আমরা পাই, সেটা হচ্ছে বিচরণকাল। তোমরা মনে রাখবে বিচরণকাল মানে হচ্ছে কতক্ষণ শূন্য থাকবে একটা বস্তু, এই বস্তুটা এখান থেকে এই উচ্চতা যাবে এবং এখান থেকে কখন এই বস্তুটা আবার পতিত হবে, ভূপতিত হবে, এই সময়টাকে বলা হয় বিচরণকাল। তাহলে আমরা বুঝবো কিভাবে? তোমরা এখানে খেয়াল করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। যারা বুঝতে পারো না তারা এখানে খেয়াল করো শুধুমাত্র। বিচরণকাল টি ইকুয়াল টু 2u বাই জি। এটা কোথা থেকে আসলো? এটা আসে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু সর্বাধিক উচ্চতায় শেষ বেগ 0, তাহলে 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। অতএব টি ইকুয়াল টু ইউ বাই জি, বলতে পারি টি ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এটা সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগে টি ইকুয়াল টু ইউ বাই জি সেকেন্ড। আবার এই বস্তুটা যখন এখান থেকে নামে তাহলে একই পরিমাণ সময় লাগে, অর্থাৎ নামতেও সময় লাগে টি ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে বিচরণকাল, ওঠা এবং নামার মধ্যবর্তী সময়কে বলা হচ্ছে বিচরণকাল। স্টুডেন্টসরা, ওঠা এবং নামার মধ্যবর্তী সময়কে বলা হচ্ছে বিচরণকাল। তাহলে বিচরণকাল টি ইকুয়াল টু টি প্লাস টি, অর্থাৎ 2t, টি ইকুয়াল টু 2t। আর 2tর মান হচ্ছে এখানে বসাই দেই ইউ বাই জি 2u বাই জি। এভাবে করে এই সূত্র দুইটা আসে, এই একটা সূত্র এবং এই একটা সূত্র। এই সূত্র দুইটা বিভিন্ন জায়গায় আমরা শর্টে ব্যবহার করতে পারি, এভাবে ব্যবহার করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে এই সূত্রটাও সহজে ব্যবহার করা যায়। তাহলে আমরা যে 5 নম্বর সৃজনশীলটা করছিলাম নিক্ষিপ্ত বস্তুর সূত্র, এই অঙ্কটা দুই ভাবে করা যায়। 5 নম্বরে আমরা যে ম্যাথটা করলাম, 5 নম্বর সৃজনশীল আমরা যে ম্যাথটা করলাম, এই অঙ্কটা দুই ভাবে করা যায়। দেখো, আমাকে এখানে বের করতে বলছে এই বস্তুটা এখান থেকে নিক্ষেপ করা হয়েছে এত বেগ নিয়ে সোজা উপরে,
আমাকে বের করতে বলছে কত সময় লাগবে, এখান থেকে এখানে কত সময় লাগবে। তাহলে আমি কিন্তু একদম ইজি একটা সূত্র, টি ইকুয়াল টু ইউ বাই জি বসায় দিয়ে বের করে ফেলতে পারি, কারণ মাত্র শিখছি। দেখো তোমরা মাত্র শিখছো টি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে এই সূত্র দিয়ে টি ইকুয়াল টু ইউ বাই জি তোমরা শিখছো, টি ইকুয়াল টু যেহেতু ইউ বাই জি শিখছো, তাহলে এই অঙ্কে টি ইকুয়াল টু ইউ বাই জি বসাই দিয়ে অঙ্ক শেষ। ঠিক আছে, অঙ্ক এখানে শেষ হয়ে যাবে। আবার এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়, ভেঙে করা যায়, যেটা আমি প্রথমে করছি। হার্ড জিনিসটা, হার্ড প্রসিডিওর যেটা, সেটা দেখাইছি। প্রথমে এইচ এর মান বের করছি এবং এইচ এর মান থেকে এই কমপ্লিকেটেড ম্যাথ করে তারপরে টি এর মান বের করছি। দুইটার ক্ষেত্রে একই মান আসছে। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করার দরকার, সেটা হচ্ছে 5 গ নাম্বার, এই যে এটা কত সময় লাগবে। তো 5 গ নাম্বারে এই টি এর মান যে এখানে যে এই যে প্রসিডিওরটা দেখাইছি, এই প্রসিডিওরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসিডিওরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গতি বল কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তিতে কম, গতি বল অধ্যায়ে এই ইকুয়েশনটা অনেক অনেক বেশি সংখ্যক বার আসে। গতি এবং বল অধ্যায়ে এই ইকুয়েশনটা অনেক অনেক বার আসে। সেক্ষেত্রে আমি সকল স্টুডেন্টকে যেটা সাজেস্ট করব, যেহেতু তোমরা ক্লাস 9-এ হায়ার ম্যাথ পঞ্চম অধ্যায় এখনো করো নাই, সেহেতু তোমরা এইটা মনে রাখবা, এইটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ থেকে এই এক্স এর ভ্যালু এটা, এই সমীকরণ থেকে এক্স এর ভ্যালু এটা, এটা মুখস্থ রাখো, জাস্ট এই বিষয়টুকু। এক্ষেত্রে এই উপরের এই বিষয়টুকু একটু মুখস্থ রাখো, কারণ এটা তোমাদের লাগবে, অনেক অনেক জায়গায় লাগবে। এটা একটু ভালোভাবে মনে রাখবে। যদি আপাতত এটা মনে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আরেকজন কোশ্চেন করছে উঠা এবং নামা। হ্যাঁ স্টুডেন্টস, অবশ্যই একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, বস্তুটা সেখান থেকে নামতেও একই পরিমাণ সময় লাগবে। ওঠা এবং নামার সময়টা সবসময়ের জন্য একই থাকবে। ঠিক আছে, ওঠা এবং নামার সময়টা একই হবে। ওকে, এবার আমরা 5 ঘ নম্বর কোশ্চেনে যাব। 5 ঘ নম্বর প্রশ্নে যাব। ঘ নম্বরে বলছে ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি এর বিভব শক্তির 1/3 হবে। ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এর গতিশক্তি 1/3 হবে। তো এক্ষেত্রে অঙ্কটা খুব মজার, একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি, অন্যগুলোর মতো না, অন্য অন্য সৃজনশীল যেরকম ওইটার মতো হুবহু না। তো সেক্ষেত্রে বিষয়টা আগে বোঝার চেষ্টা করতে হবে। 5 ঘ, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে অনুভূমিক তল, গ্রাউন্ড। এক্ষেত্রে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করেছি, এক্ষেত্রে আমরা একটা বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করছি। এই যে একটা বস্তু, এই বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করছি। তো বস্তু যখন দেখছি, তখন একটা বিষয় মাথার মধ্যে খুব সুন্দরভাবে তোমরা গেঁথে নাও, অভিকর্ষ ত্বরণ জি কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল, জি কিন্তু এই দিকে ক্রিয়াশীল, অভিকর্ষ ত্বরণ জি। এই বস্তুকে যখন আমি নিক্ষেপ করছি খুব ভালো কথা, সমস্যা নাই। আমি বস্তুকে নিক্ষেপ করছি, বস্তু উপরে যাবে। এই বস্তুকে কত বেগে নিক্ষেপ করছি সেটাও বলে দেই। তাহলে ইউ ইকুয়াল টু 80 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। 80 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে আমি নিক্ষেপ করছি। যখন বস্তুটাকে আমি নিক্ষেপ করতেছি, তখন আচ্ছা, যারা অ্যান্সার করে ফেলছো তারা একটু ওয়েট করো, আমি দেখাই। এই বস্তুকে যখন আমি নিক্ষেপ করে ফেলছি, তখন অনেকে অ্যান্সার করে ফেলছে। তাহসিন রাফিদ ঘ নম্বরের অ্যান্সার লিখে পাঠিয়ে দিছে, বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। যে লিক করছো তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। তবে আমাকে একটু করতে হবে, সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, তো এই বস্তুকে যখন আমি এই বেগ দিয়ে নিক্ষেপ করছি, জি এর বিরুদ্ধে, এই বেগটা ক্রমান্বয়ে যত উপরে উঠবে, আমাদের এই বস্তুটা যত উপরে উঠবে, তত এর বেগ হ্রাস পাবে। বস্তু যত উপরে উঠবে, তত এর বেগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। তার মানে
দেখো ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ বেগ যত হ্রাস পাবে গতিশক্তি তত হ্রাস পাবে, কারণ এটা বর্গের সমানুপাতিক। বেগ হ্রাস পেলে গতিশক্তি হ্রাস পাবে। আর ইপি, ইপি ইকুয়াল টু এম জি এইচ, অর্থাৎ ইপি প্রপোর্শনাল টু এইচ, ইপি প্রপোর্শনাল টু এইচ। এই দুইটা সূত্র থেকে আমরা দুইটা বিষয় কনফার্ম হইতে পারি, সেটা হচ্ছে ই কে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার এবং ইপি প্রপোর্শনাল টু এইচ। গতিশক্তির মান বেগের বর্গের সমানুপাতিক এবং বিভব শক্তির মান উচ্চতার সমানুপাতিক। তাহলে উচ্চতা, এই বস্তু যত উঁচুতে উঠবে এর বিভব শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং গতিশক্তি ক্রমান্বয়ে হ্রাস পাবে। বিভব শক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি হ্রাস পাবে। এখন এক্ষেত্রে কোশ্চেন করছে গতিশক্তি বিভব শক্তির 1/3। গতিশক্তি বিভব শক্তির 3/1 তার মানে বিভব শক্তি বেশি, বিভব শক্তি বড় এবং গতিশক্তি ছোট। গতিশক্তির বিভব শক্তির 1/3 হবে। অর্থাৎ দেখো গতিশক্তি ই কে ইকুয়াল টু বিভব শক্তি ইপি এর 1/3 হবে, বিভব শক্তির 1/3 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটা লিখব। এটা হচ্ছে আমাদের শর্ত, আমাদের অ্যাকচুয়াল শর্তটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল শর্ত, এটা বলছে ঘ নম্বর শর্ত। তাহলে শর্ত অনুযায়ী ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইপির মান হচ্ছে এম জি এইচ বাই 3। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। এইচ কেন লিখলাম, এইচ কেন লিখলাম? তাহলে এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে, মনে করি, মনে করি ভূমি হতে, মনে করি ভূমি হতে এইচ উচ্চতায়, মনে করি ভূমি হতে এইচ উচ্চতায় বস্তুটির বিভব গতিশক্তি, বস্তুটির গতিশক্তি এর বিভব শক্তির, বস্তুটির গতিশক্তি এর বিভব শক্তির 1/3, বিভব শক্তির 1/3, বস্তুর বিভব শক্তির 1/3। অর্থাৎ ভূমি হতে যখন বস্তুটা এইচ উচ্চতায় আছে, ভূমি হতে যখন বস্তুটা এইচ উচ্চতায় আছে, বস্তুটা যখন এইচ উচ্চতায় আছে তখন এর বিভব শক্তি গতিশক্তির 1/3 হয়েছে। কারণ এইচ উচ্চতায় এই বস্তুর বিভব শক্তি হচ্ছে ইপি, ইপি ইকুয়াল টু এমজিএইচ, এবং এইচ উচ্চতায় বস্তুটার গতিশক্তি হচ্ছে ইকে। আচ্ছা, ইকে ইকুয়াল টু ইপি বাই 3। এক্ষেত্রে শেষ বেগ ভি ধরে নিলাম, যখন ইউ বেগে নিক্ষেপ করছি শেষ বেগ এক্ষেত্রে ভি। এখন ভি মান পেয়েছি এইচ উচ্চতা ওঠার পর, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ ইকুয়াল টু এম জি এইচ বাই 3। এক্ষেত্রে এম এবং এম উঠে যায়, এম এবং এম উঠে যায়, এক্ষেত্রে থাকে এই দুই এখানে গুণ করে দিলাম, থাকছে ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ ইকুয়াল টু 2/3জি এইচ। আমি মান বের করব শুধু এইচ এর, স্টুডেন্টসরা আমি মান বের করব শুধুমাত্র এইচ এর। তাহলে এইটা মাইনাসটা এর পাশে চলে গেল, থাকলো কত 2/3gh প্লাস 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছ এটা এখানে চলে গেলে এই দুইটা যোগ ইকুয়াল টু শুধু ইউ স্কোয়ার থাকে। তাহলে আমরা gh এখান থেকে কমন নিলাম, থাকলো কত 2/3 প্লাস 2 ইকুয়াল টু ইউ স্কোয়ার। অর্থাৎ শুধু h ইকুয়াল টু, দেখো আমরা এখানে বলতে পারি 3 লসাগু, তাহলে 3 ইউ স্কোয়ার, 3 দুগুণে 6 আর 2 8, 3 ইউ স্কোয়ার বাই
3u² / 8g, অর্থাৎ 3 ইন্টু ইউ এর মান হচ্ছে 80, ইউ এর মান হচ্ছে 80 স্কোয়ার বাই 8 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। তাহলে 80 স্কোয়ার গুণ 3 ভাগ 8 ইন্টু 9.8, তাহলে 244.898। তাহলে যারা অ্যান্সার করছো 244.898 মিটার, তাহলে তাহসিন রাফি তুমি একদম অ্যাবসলিউটলি সঠিক উত্তর করছো। তাহলে এক্ষেত্রে এইচ এর মান কত বের হলো? অর্থাৎ এইচ অর্থাৎ কত আসছে? 244.898। অর্থাৎ এই বস্তুটাকে যখন ভূমি হতে নিক্ষেপ করা হয়েছে, তখন বস্তুটি ভূমি হতে যখন 244.898 মিটার উচ্চতা উঠছে, তখন এর বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 1/3 হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে 244.898 মিটার। ভূমি হতে যখন বস্তুটা এত উচ্চতায় উঠছে, তখন এর এই উচ্চতায় এই বস্তুর গতিশক্তি বিভব শক্তির 1/3 হয়েছে। অর্থাৎ এইখানে বস্তুর গতিশক্তি এর বিভব শক্তির 1/3 ছিল। এইটাই আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এভাবে বের করব। ঠিক আছে, তো আশা করি তোমরা ঘ নম্বর 5-এর ঘ নম্বরও সৃজনশীলটাও বুঝতে পারছো। আর যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করে যাব। আচ্ছা, একজন কোশ্চেন করছে, স্যার বুঝি নাই। স্যার তোমার নেম সাকিব রেজা, আমি আসলে দেখতে পারি নাই, হয়তো আগে চলে গেছে। শাহিনুর রহমান বলছে স্যার বুঝি নাই। ওকে, তো আরেকবার এক্সপ্লেন করতেছি। সৃজনশীলটা একদম এইসব কিছু সবকিছু ভুলে যাও, তুমি শুধু জাস্ট এখানে ফোকাস করো। জি নিম্নমুখী ক্রিয়াশীল, ইউ বেগে আমি বস্তুটাকে সোজা উপরের দিকে নিক্ষেপ করছি। যখন নিক্ষেপ করছি আমি জানি না কত উচ্চতায়, আমাকে কন্ডিশন দিয়েছে গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তুমি জাস্ট এই কর্নারটা একটু ফোকাস করো, এই যে এখানে, এই জায়গাটা ফোকাস করো। হ্যাঁ, যারা বোঝো না তারা এই জায়গাটায় ফোকাস করো। আমি এই বস্তুকে এত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটা ভূমি হতে 8 মিটার উচ্চতায়, এর গতিশক্তি এই যে ইকে কাইনেটিক এনার্জি এর পটেনশিয়াল এনার্জির 1/3, বস্তুটার কাইনেটিক এনার্জি এর পটেনশিয়াল এনার্জির 1/3 হবে। ঠিক আছে, এর গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে এই উচ্চতায়। বাস, সোজা কথা, আর কিছু নাই এখানে, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, মনে করি ভূমি হতে এই উচ্চতায় বস্তুটির গতিশক্তি এর বিভব শক্তির 1/3। ঠিক আছে, তাহলে ভূমি হতে 8 মিটার উচ্চতায়, এই দেখো এই উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির 1/3। বাস, শেষ, আর কিছু মনে রাখতে হবে না তোমাকে। এখন তুমি লিখবা ইকে ইকুয়াল টু EP/3, অর্থাৎ গতিশক্তি। দেখো, তুমি লিখবা ইকে ইকুয়াল টু EP/3, তুমি এটা লিখবা। এখন তুমি কি জানো? তুমি জানো ইকে ইকুয়াল টু হাফ mv², লিখে দাও। আর তুমি কি জানো? ইপি ইকুয়াল টু mgh, বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh/3, লিখে দাও। এখন mgh এটা তো সহজ ব্যাপার, এখানে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে v² নিয়ে, কারণ ভি তো এই যে এখানে গতিশক্তি। তাহলে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, এই উচ্চতায় যাওয়ার পর তারপরে ভি গতিশক্তি, ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি v² ইকুয়াল টু, এই v² ইকুয়াল টু u² মাইনাস 2gh। মাইনাস কেন? কারণ অভিকর্ষের বিরুদ্ধে নিক্ষেপ করছি। খেয়াল করো, অভিকর্ষের বিরুদ্ধে নিক্ষেপ করছি, জি নিম্নমুখী ক্রিয়াশীল, অভিকর্ষের বিরুদ্ধে নিক্ষেপ করছি, এখানেও জি নিম্ন দিকমুখী ক্রিয়াশীল, এই কারণে মাইনাস হয়েছে। ঠিক আছে, তাহলে u² মাইনাস 2gh। এখন দেখো এই এম উঠাই দিছি, তাহলে ইকুয়েশন থাকছে এটা, এই হাফ এখানে চলে গেছে, তাহলে 2/3gh। এটা দেখো ডান সাইডে দেখো 2/3gh, আর এখানে u² মাইনাস 2gh আছে। এখন gh এক পাশে রাখছি আর u² এক পাশে রাখছি, এবার gh কমন নিয়ে আমি ক্যালকুলেশন করছি। ঠিক আছে, ক্যালকুলেশন করে আমি এইচ এর মান বের করছি। আমার মূল টার্গেটটাই কিন্তু এই এইচ এর মান বের করা, এক্ষেত্রে এইচ এর মানটা বের করা। এই এইচ এর মান বের করার উদ্দেশ্যে আমি এত দূর আসছি। এবার আমি এইচ এর মান বের করছি, করে দেখি এটা আসছে 244.898 এত মিটার। ঠিক আছে,
এভাবে করে 5-এর ঘ নম্বর সৃজনশীলটা কমপ্লিট হয়ে গেছে। সো তোমরা এটা আরেকবার একটু দেখো, এবং এরপরও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা একটু ভিডিওটা পজ করে নিয়ে বাসায় ঠান্ডা মাথায় আরেকবার করবা। আর তারপরে যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে আমি অবশ্যই বুঝাই দিব, তোমরা আমাকে আরেকবার কমেন্টস করবো, আমি নেক্সট ক্লাসে অবশ্যই 5-এর ঘ নম্বরটা আবার আলোচনা করব। ঠিক আছে? ওকে, তোমাদের ওয়ালে আরো কয়েকটা সৃজনশীল অ্যাড করে দিয়েছি আমি। তাহলে বাকি যে নতুন যে সৃজনশীল গুলো অ্যাড করেছি তোমরা নেক্সট দিন অবশ্যই অবশ্যই ওই সৃজনশীল গুলো ভালোভাবে খেয়াল করবা, মোটামুটি ভাবে কোশ্চেনটা যেন তোমাদের মাথায় থাকে। হ্যাঁ, ওকে। তোমাদের যদি আর কোনো সমস্যা না থাকে লিখছো কে, কে মানে আমারও বুঝলাম না। ওকে, তোমরা আর একটু ডিটেলসে পরবর্তীতে বলে দাও। হ্যাঁ, আর 5-এর ঘ নম্বরে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানাবে, শুধু 5-এর ঘ বলে না। যদি অন্য কোনো টপিকেও সমস্যা থাকে, আজকে যা যা আলোচনা করলাম অন্য কোনো টপিকেও যদি তোমাদের সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ওকে স্টুডেন্ট, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।